রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসায় ক্লাস 1 থেকে পিএইচডি পর্যন্ত স্টুডেন্ট ভিসা প্রসেসিং রিলেটেড কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। অসুবিধা নিয়ে এজন্য আলোচনা করব যে কিছু স্টুডেন্ট আমাদের কাছে না এসেও ভুল বুঝেছে বা বুঝতে পারেনি, এ বিষয়ে আমি একটা ভিডিও করার প্রয়োজন মনে করছি। এনিওয়ে, মালয়েশিয়াতে অনেকেই বলে যে আপনার অ্যাপ্লিকেশন ফি নেই, আপনারা অ্যাপ্লিকেশন ফি নিচ্ছেন কেন? সো অ্যাপ্লিকেশন ফি নেই বা অ্যাপ্লিকেশন ফি আছে, এটা নিয়ে একটা ব্যাখ্যা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি নিয়ে থাকে এবং ইএমজিএস ফি এদেরকে 2500, 2600, 2700 রিঙ্গিত দিতে হয়। আর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি নেয় না, সরাসরি অফার লেটার ইস্যু করে বা তারা ইএমজিএস ফি 3150 থেকে 3500 রিঙ্গিত নিয়ে থাকে। সো পাবলিকে যেটা আপনি অ্যাপ্লিকেশন ফি আগে দিচ্ছেন, প্রাইভেটে সেই অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ফিটাই আপনার ইএমজিএসের সঙ্গে নিয়ে নিচ্ছে। পার্থক্যটা এখানেই। আর একটা বিষয় হচ্ছে যে ইএমজিএস ফি বা অ্যাপ্লিকেশন ফি, ভিসা ফি, এটাও অনেকে আমাদেরকে বলে এটা কি আপনাদের সার্ভিস চার্জ? না, অ্যাপ্লিকেশন ফি, ইএমজিএস ফি, ভিসা ফি, এই তিনটা ফি আমাদেরকে রিঙ্গিত আকারে পে করতে হয়। সো ক্লাস 1 থেকে পিএইচডি পর্যন্ত আমরা সকল স্টুডেন্টদেরকে ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট 6500 রিঙ্গিতে করছি এবং স্কুল ভিসায় ডিপেন্ডেন্ট ভিসা হিসেবে মা ভিসা পাবে। সেক্ষেত্রে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের সাথে বাবা মা, ছেলে মেয়ে, স্বামী অথবা স্ত্রী ভিসা পাবে, এরা ডিপেন্ডেন্ট ভিসা হিসেবে গণ্য হবে। সো স্টুডেন্ট ভিসা ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট 6500 রিঙ্গিত, ডিপেন্ডেন্ট ভিসা ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট 4000 রিঙ্গিত। এখন অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই কত টাকা? আমরা রিঙ্গিত নিব, যেহেতু আপনি মালয়েশিয়ায় যাচ্ছেন, আপনার পেমেন্টগুলো আমাদের রিঙ্গিত হিসেবে দিতে হবে, এজন্য রিঙ্গিত দিব। আমাদের প্যাকেজে রিঙ্গিতটাকে একটা নির্দিষ্ট টাকা হিসেব করে দেওয়া হয়েছে। কোনো কারণে রিঙ্গিতের দাম যদি বেড়ে যায় সেটাও স্টুডেন্ট বহন করবে। রিঙ্গিতের দাম যদি কোনো কারণে 58 টাকা কমে যায়, সেক্ষেত্রেও স্টুডেন্টের টাকার পরিমাণ কমে যাবে। এই সহজ এবং সুন্দর বিষয়টি অনেকে গুলিয়ে ফেলে এবং আমাদেরকে ভুল বোঝে। যেহেতু একটা স্টুডেন্টের যত পেমেন্ট রয়েছে, শুধুমাত্র বিমান টিকিটটাই আমরা বাংলা টাকায় করতে পারি, এছাড়া সকল পেমেন্ট আমাদেরকে রিঙ্গিত হিসেবে পে করতে হয়। যেহেতু আমাদের সকল পেমেন্ট রিঙ্গিত হিসেবে পে করতে হয়, সেহেতু আমাদের রিঙ্গিতটাই নেওয়া বাঞ্ছনীয়। এখন আমাদের যেমন 6500 রিঙ্গিতের একটা অফার চলছে 1 টু পিএইচডি পর্যন্ত। সেক্ষেত্রে স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞাসা করছে ভাই টাকার হিসাব বলেন। টাকার হিসাব যদি আমরা দিয়ে দেই যে এটা 28 টাকা করে একটা হিসাব দিলাম, 29 করে হিসাব দিলাম বা 27 করে হিসাব দিলাম, দিস ইজ নট ফিক্সড অ্যাকাউন্টস। এটা ফিক্স না, বিকজ অফ আপনি যেদিন আমাকে টাকা দিবেন ওই দিনের রিঙ্গিতের ইন্টারন্যাশনাল রেট অনুযায়ী আমি ওই টাকাটা কনভার্ট করে যা রিঙ্গিত আসে সেই হিসেবে গণ্য করব। এখন আপনি অ্যাপ্লিকেশন ফি যেদিন দিচ্ছেন সেদিনের রিঙ্গিতের রেট যদি 28 টাকা, 8 আনা বা 29 টাকা হয়, তাহলে আমি 29 বা 28 দিয়ে ভাগ করব। আর যেদিন আপনি ইএমজিএস ফি দিচ্ছেন ওই দিন যদি 30 টাকা হয়ে যায়, তাহলে আপনাকে 30 টাকা হিসেবে পে করতে হবে। যেদিন আপনি টিউশন ফি দিচ্ছেন, টিউশন ফি পেমেন্টের সময় যদি আপনার 29 টাকা হয়, 29 হিসেবে দিতে হবে, 28 হলে 28 হিসেবে দিতে হবে, 30 হলে 30 হিসেবে দিতে হবে। সো একটা স্টুডেন্টের টোটাল খরচ অ্যাপ্রক্সিমেটলি 12,000 থেকে 15,000 হয়ে থাকে। সো আমরা যদি 28 টাকা করে রিঙ্গিতের একটা অ্যাভারেজ দাম ধরে বলি, যদি দেওয়ার সময় সেটা 30 টাকা হয়, অ্যাভারেজ এখানে 30,000 টাকা কম বেশি হয়ে গেল। স্টুডেন্ট আমাদেরকে ভুল বোঝে যে আমরা বোধহয় তার কাছ থেকে 30,000 টাকা বেশি নিলাম। আমরা তো স্টুডেন্ট থেকে টাকা চাইনি, আমরা চেয়েছি রিঙ্গিত। আমাদের ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট যে 6500 রিঙ্গিত নেওয়ার কথা রয়েছে, আমরা 6500 এক রিঙ্গিতও নিচ্ছি না, বা 1 রিঙ্গিত কমও নিচ্ছি না, বেশিও নিচ্ছি না। সেক্ষেত্রে আমাদের রিঙ্গিতের ফি অ্যামাউন্টটা ঠিকই আছে, কিন্তু টাকার অ্যামাউন্টটা যেহেতু ফ্ল্যাকচুয়েট হচ্ছে ইন্টারন্যাশনাল রেট অনুযায়ী, সেক্ষেত্রে স্টুডেন্ট আমাদেরকে ভুল বুঝে থাকে। সো অ্যানিওয়ে, আমরা ক্লাস 1 থেকে ক্লাস এ লেভেল 4 বছর থেকে 17 বছরের বাচ্চার সঙ্গে মায়ের ভিসা করে দিচ্ছি। মা ডিপেন্ডেন্ট বা গার্ডিয়ান ভিসা পাবে। মায়ের ভিসা আমরা ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট
4000 রিঙ্গিতে করব, স্টুডেন্ট ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট 6500 রিঙ্গিতে করব। সেক্ষেত্রে টিউশন ফি সে মালয়েশিয়া গিয়ে দিতে পারবে। অনেক স্টুডেন্ট মালয়েশিয়া গিয়ে টিউশন ফি না দিয়েই স্কুল বা ইউনিভার্সিটিতে গিয়ে পাসপোর্ট সাবমিট করার চেষ্টা করে এবং আমাকে লেম এক্সকিউজ দেখায় যে আমি 4 দিন 5 দিন পরে দিব। এটা বাংলাদেশে এই আলোচনাটা করা সম্ভব, বিদেশে এটা কখনোই সম্ভব না যে আপনি পেমেন্ট পরে দিবেন, পাসপোর্ট আগে সাবমিশন করবেন। দিস ইজ কোয়াইটলি ইম্পসিবল। ঠিক আছে, সো এই ধরনের কিছু প্রবলেমের সম্মুখীন আমরা হচ্ছি। অ্যানিওয়ে, আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের যে প্যাকেজ করেছি, এই প্যাকেজে এয়ার টিকেটের একটা বাজেট করেছি। এয়ার টিকেটের বাজেট আমাদের 30,000 টাকা রয়েছে বাংলা টাকা। এখন টিকিট করার সময় যদি ওটার দাম 35,000 হয়, স্টুডেন্ট হ্যাভ টু পে অ্যানাদার 5,000। এইটা স্টুডেন্ট মনে করে যে আমি বোধহয় তার উপরে জুলুম করছি। নো, বাংলাদেশে একটা টিকিট আজকে 30,000 টাকা, কালকে হবে 50,000 টাকা, পরশু দিন হবে 80,000 টাকা। সো আমাদের এত বেনিফিট না যে আমরা 10,000, 5,000 বা 2,000 টাকা একটা স্টুডেন্টের জন্য জরিমানা দিব। এই জন্য আমাদের প্রত্যেকটা অফারে আমি যে প্যাকেজ করেছি, এই প্যাকেজ কত রিঙ্গিতটাকে কত টাকা হিসেবে ধরে করেছি সেটাও লিখে দেওয়া আছে, এবং টিকিটটা কত টাকা করে ধরে আমি প্যাকেজ নির্ধারণ করেছি সেটা লিখে দেওয়া আছে। এখন আমার একটা প্যাকেজ যদি ডিপ্লোমাতে লেখা থাকে 2,82,000 টাকা, আমি এই 2,82,000 টাকার এগেইনস্টে এটাও লিখে দিয়েছি যে আমি এখানে রিঙ্গিত 27 টাকা করে ধরেছি এবং টিকিট 30,000 ধরেছি, ভিসার জন্য 5,000 ধরে আমি 2,82,000 টাকা করেছি। বাট স্টুডেন্ট মাস্ট বি পে রিঙ্গিত, সে রিঙ্গিত পে করবে। তো স্টুডেন্ট যেটা করছে যে 2,82,000 টাকা সেটা সে মাথায় ফিক্সড করে নিয়েছে, সেই জায়গাতে সে মুভ করতে চায় না। বাট আমি ফাইলটা নেওয়ার আগে স্টুডেন্টকে বোঝাচ্ছি যে আপনাকে কিন্তু রিঙ্গিত দিতে হবে, আপনাকে রিঙ্গিত দিতে হবে। যেমন আমাদের 6,500 রিঙ্গিত আমরা 27 টাকা করে ধরে হয় 1,75,500, আমরা 1,75,500 টাকাও বলছি, অবলিক 6,500 রিঙ্গিত বলছি। স্টুডেন্ট 1,75,000 এটা ঠিকই বোঝে, কিন্তু 6,500 রিঙ্গিত বোঝে না। এখন কোনো কারণে রিঙ্গিতের দাম যদি কমে যায়, সেক্ষেত্রে আমি কম নিব বলেছি, কোন রিঙ্গিতের দাম যদি বেড়ে যায় স্টুডেন্টকে বেশি দিতে হবে। এখন টিকিটের দাম 30,000 লিখেছি, এখন কোনো কারণে টিকিটের দাম যদি 27,000 হয়, স্টুডেন্টের আমি 3,000 টাকা কম নিব সেটাও বলছি। 3,000 টাকা বেড়ে গেলে স্টুডেন্টকেই দিতে হবে। কারণ বাংলাদেশ অনিশ্চয়তার একটা বাংলাদেশ, এখানে টিকিটের দাম কখন 50,000 হয়, কখন 80,000 হয়, এটা আমি নিজেও বলতে পারি না, স্টুডেন্ট বলতে পারে না। যেহেতু বিমানে উঠবে স্টুডেন্ট, আর আমি একটা ফিক্সড অ্যামাউন্ট বলা এটা আমাদের পক্ষে সম্ভব না। ম্যাক্সিমাম আমাদের অফারগুলো খুবই রিজনেবল, এ কারণে একটা অফারে আমি 5,000 টাকার টিকিটের দাম বাড়লে ওই অতিরিক্ত টাকা দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। এটা আমরা একটা স্টুডেন্ট ফাইলে যে 50,000, 1 লাখ টাকা লাভ করতাম, তাহলে এক জায়গায় 5,000 টাকা আমি জরিমানা দিতে পারতাম। যেহেতু আমাদের অতটা বেনিফিট আমরা করি না, সে কারণে আমাদের এখানে 500 টাকা যদি রেট বেড়ে যায়, স্টুডেন্টকেই পে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় স্টুডেন্ট ওখানে গিয়ে পেমেন্টের পাশাপাশি পার্সোনাল সিকিউরিটি বন্ড, এয়ারপোর্ট ক্লিয়ারেন্স এটা আমি নিজেই দিয়ে থাকি। পাবলিকে যারা ব্যাচেলর মাস্টার্স পিএইচডিতে যাবে তারা ওখানে গিয়ে টিউশন ফি দেবে, বেস্ট টিউশন ফি, 1 সেমিস্টার টিউশন ফি কত হবে আমি জানিয়ে দিব, এবং পার্সোনাল সিকিউরিটি বন্ড এটা এক সময় ফেরত দিয়ে দেবে, রিফান্ডেবল সেকশন। এই দুটো পেমেন্ট সে মালয়েশিয়ায় গিয়ে দেবে। আর ঢাকা টু মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন ফি, এমজিএস ফি, ভিসা ফি, এয়ার টিকিট, আনুষঙ্গিক ইন্স্যুরেন্স, মেডিকেল সহ 1 ইয়ার ভিসা ফি, আনুষঙ্গিক আরও প্রায় 22টা সার্ভিস আমরা দিচ্ছি 6,500 রিঙ্গিতে। এখন অনলি দুটো সার্ভিস আমরা দিচ্ছি না যে স্টুডেন্ট নিজের হাতে করে নিয়ে মালয়েশিয়ায় গিয়ে পেমেন্ট দেবে, সেটা হচ্ছে টিউশন ফি, পার্সোনাল সিকিউরিটি বন্ড। কোনো ক্ষেত্রে আমরা পার্সোনাল সিকিউরিটি বন্ডটাও দিয়ে থাকি। এই একই অফারে যদি কেউ প্রাইভেট ইউনিভার্সিটি যেতে চায় যেতে পারবে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফিটা মালয়েশিয়ায় গিয়ে দিতে হবে নাকি বাংলাদেশ থেকে দিয়ে তারপরে যেতে হবে, এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটির ইনস্ট্রাকশনের উপরে। ইউনিভার্সিটি যদি সুযোগ দেয় যে আমার এখানে এসে দাও, এসে দিবে। ইউনিভার্সিটি সুযোগ দেয় যে না আপনি বাংলাদেশ থেকে পে করে আসেন, সেক্ষেত্রে কেউ যদি আমার এখানে টাকা নিয়ে আসে, আমি তাকে বসিয়ে রাখি, বলি যে আপনি আধা ঘন্টা বসেন, চা খান, সেক্ষেত্রে আমি ওই টাকাটা মালয়েশিয়ার রিঙ্গিতে রূপান্তরিত করার ব্যবস্থা করি, পাঠানোর ব্যবস্থা করি। এই টাকাটা ওখানে পাঠানোর পরে যে রসিদটা দেওয়া হয়, ইউনিভার্সিটিতে পেমেন্ট করার পরে যে রসিদটা দেওয়া হয়, এই রসিদটা আমরা স্টুডেন্টকে দিয়ে থাকি। অনেক সময় টিউশন ফির একটা রসিদ
স্টুডেন্টরা আমাদের কাছে চেয়ে থাকে, বা ইএমজিএস ফির একটা রসিদ চেয়ে থাকে। আমি স্টুডেন্টকে আমার কোম্পানির রসিদ না দিয়ে ইউনিভার্সিটিতে বা ইউনিভার্সিটির টিউশন ফি রসিদ স্টুডেন্টকে দিয়ে থাকি, এবং ইএমজিএস ফিটা যে আমি দিয়েছি সেটা সার্ভারেই আপনি দেখতে পারবেন যে ডকুমেন্টস রিসিভ উইথ পেমেন্ট এই কথাটা লেখা থাকে। দ্যাট মিন্স আমাদের এখানে সার্ভারও দেখতে পারবে যে কত রিঙ্গিত পেমেন্ট দিয়েছি। আমি সব কিছু যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত আমার নিজ হাতে করছি, সো আমার ল্যাপটপে বসেই সে এখানে দেখতে পারবে। আমার ল্যাপটপে দেখে যদি সে কনফিউজড হয় বা তার মধ্যে সন্দেহ তৈরি হয়, সেক্ষেত্রে আমি তার মোবাইলে দেখিয়ে দিচ্ছি। অনেকে বলে আমার ইন্টারনেট নাই, আমি ইন্টারনেট দিয়ে দিচ্ছি, সে নিজের মোবাইলে চেক করে দেখতে পাচ্ছে। সো টপ টু বটম, একদম টপ টু বটম ট্রান্সপারেন্ট, এতটাই ট্রান্সপারেন্ট যে সে নিশ্চিন্ত থাকতে পারবে যে আমার কাজগুলো হচ্ছে। আমার কাছে ফাইল দেওয়ার পরে ওই ফাইলটা আমি কোথায় দিয়েছি সেটা সে ঘরে বসে দেখতে পারবে। আমার ফাইলটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা ঘরে বসে দেখতে পারবে। আমার ফাইলটা হ্যাঙ্গিং করলো, পেন্ডিং করলো না করলো অনেক সময় আমার খেয়াল থাকে না, বাট স্টুডেন্টকে আমি অতটুকু বুঝিয়ে দেই যে স্টুডেন্টই আমাকে জানিয়ে দিচ্ছে যে স্যার আমার ফাইলটা তো আজকে পেন্ডিং হয়ে আছে, আপনি একটু চেক করেন। ঠিক যেমন কালকে আমার একটা স্টুডেন্ট রাত 12টায় মেসেজ দিয়েছে যে ভাই আমার ফাইলটা পেন্ডিং। সো আমি দেখেছি কি করতে হবে, আজকে সেটা করে দিয়েছি। দিস ইজ দ্যাট। সো আমার এখানে যদি কোনো স্টুডেন্ট আমার এখানে ফাইল দিয়ে থাকে, ওই স্টুডেন্ট আমার 1 মাস 1.5 মাস আমার সঙ্গে কথা বলতে বলতে যে অভিজ্ঞতাটা অর্জন করে, সে পরবর্তীতে তার ছোট ভাই বা তার ফ্যামিলি মেম্বারের যদি যাওয়ার প্রয়োজন হয়, সে নিজেই সেলফ কনসালটেন্ট হওয়ার সুযোগ থাকে। বিকজ অফ আমি কোনো কাজ আমি এত মিষ্টি করে বলবো না বা এত ইন্টারেস্ট করি না, বা কাউকে লোভও দেখাই না। আমার কাজ দেখবে, আমার অ্যাক্টিভিটিস দেখবে স্বচক্ষে অনলাইনে, তার মোবাইলেই দেখবে, আমার ল্যাপটপে না। সো দেখে যাচাই করবে। আমি কাউকে খুব বেশি সাধু ভাষায় বলে আমার অফিসে ডাকিও না, মিষ্টি কথা বলেও ডাকি না। এক্ষেত্রে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে আমার কাজ দেখে যদি ভালো লাগে দেন কাম টু মি, নো প্রবলেম। একটা বিষয়, স্কুল ভিসা নিয়ে কিছু প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের সন্তান। মালয়েশিয়া ইমিগ্রেশন রুলস হচ্ছে যদি কেউ লেবার ভিসা হোল্ড করে, সেক্ষেত্রে সেই বাবার সন্তান ওখানে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারবে না, ভিসা দিতে পারবে না। এক্ষেত্রে আমরা ভিসা করে দিচ্ছি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে, যদি বাবা মা আমাদের সেই প্রক্রিয়ায় এগ্রিমেন্ট আসে। এখন নতুন করে মালয়েশিয়াতে যারা ডিপেন্ডেন্ট ভিসায় যাবেন, মাস্টার্স পিএইচডি, এবং যারা স্কুল ভিসায় যাবেন, আগে এটা লাগতো না, এখন লাগছে। সেটা হচ্ছে পার হেড অ্যাভারেজ 10,000 রিঙ্গিত, মানে 3 লক্ষ টাকা, অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ টাকা তার ব্যাংকে ডিপোজিট আছে, ব্যালেন্স আছে, এরকম একটা ফিগার দেখাতে হয়। সেই ফিগারটা আপনি মালয়েশিয়ায় দেখাতে পারেন, সেই ফিগারটা আপনি বাংলাদেশে দেখাতে পারেন। বাংলাদেশে যদি দেখান তাহলে সেই স্টেটমেন্টটা যে সঠিক সেটা প্রুফমেন্ট করার জন্য ব্যাংকের অ্যাটেস্টেশন এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করে, বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করে তারপর জমা দিলে তার ভিসাটা হয়ে যাবে। সো ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা এখন খুব কড়াকড়ি চলছে। আর যাদের সন্তান যারা ওখানে লেবার ভিসা আছে, জেনারেল ভিসা আছে, তাদের জন্য ভিসা করার বিশেষ প্রক্রিয়া রয়েছে, আমরা তাদের করে দিব। সেক্ষেত্রে আমাদের কিছু গাইড ফলো করতে হবে। এটা গেল স্কুল ভিসার ব্যাপারে। অনেকে আমাদের এখান থেকে এখন সেপ্টেম্বর অক্টোবর মাস, অক্টোবরের 2nd 3rd ডে, এক্ষেত্রে স্টুডেন্টরা অনেক সময় ভিসা পেতে পেতে, আমার স্টুডেন্ট যদি 11 তারিখের পরে ভিসা পায়, সেই স্টুডেন্টকে যেতে হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। ইনটেক ক্লোজিং, ইনটেক ওপেনিং, এই জিনিসটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা বুঝতে চায় না। তারা মনে করে যে আমার ভিসা হয়েছে যেতে দিচ্ছে না, আমার ভিসা হয়েছে কেন সে যেতে দেবে না, ইত্যাদি ইত্যাদি। পয়েন্ট হচ্ছে যে একটা ইনটেক শুরু হয় এবং ক্লোজিং হয়। আপনি যদি রেজিস্ট্রেশন ডেট মিস করেন, আপনি যদি এনরোলমেন্ট ডেট মিস করেন, তাহলে অবশ্যই আপনাকে পরবর্তী রেজিস্ট্রেশন ডেটে অপেক্ষায় থাকতে হবে। সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ 6 মাস থাকে। 6 মাসের মধ্যে যদি পরবর্তী ডেটটা আপনার মিলে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আপনাকে আরেকটা ভিসা রিইস্যু করতে হয়। রিইস্যু ক্ষেত্রে এটা যদি কেউ, আমাদের এখানে প্যাকেজের অন্তর্ভুক্ত হচ্ছে অনলি একটা ভিসা। সো কোনো কারণে যদি দৈবাতক্রমে আনলাকিলি যদি 2টা ভিসা করতে হয় পরবর্তীতে, সেক্ষেত্রে পরবর্তী ভিসা ফিটা স্টুডেন্টকে বহন করতে হয়। আমাদের এখানে আজকে আমি কিছু বিষয় একদম ক্লিয়ার করব, যেটা স্টুডেন্ট আমাদেরকে অনেক সময় বুঝে না বুঝে ভুল বোঝে।
একটা স্টুডেন্ট প্রথমে আমাদের কাছে আসে, একটা স্টুডেন্ট 4টা ইনফরমেশন সঠিক থাকতে হয়: বাবার নাম, মায়ের নাম, নিজের নাম এবং জন্ম তারিখ। সো কখনো কখনো পাসপোর্টে এবং সার্টিফিকেটে নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখে হেরফের থাকে। সেক্ষেত্রে আমরা সে সকল স্টুডেন্টদেরকে পাসপোর্ট এবং সার্টিফিকেট হুবহু হুবহু একই রকম করাতে হয় বোর্ডের সহযোগিতা নেই অথবা পাসপোর্ট অফিসের সহযোগিতা নেই। পাসপোর্ট অফিসের সহযোগিতা নিতে গিয়ে আমরা এখানে যদি কোনো স্টুডেন্ট কোনো খরচ হয়, সেই খরচটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। এইটা একটা বাড়তি খরচ। কোনো স্টুডেন্ট, আমার লেটেস্ট একটা স্টুডেন্ট, উনি এসেছেন পুলিশের একজন সহকারী কমিশনের মাধ্যমে। ওনার নাম দুলাল হোসেন। উনি এসএসসি পাস করেছে এবং এইচএসসি পাস করেছে। মাঝখানে 4-5 বছরের স্টাডি গ্যাপ। মালয়েশিয়ান গভর্নমেন্ট জানেন এসএসসি পাস করার পরে এইচএসসি পাস সাধারণত 2 বছরে করে, কিন্তু পাস করেছে 5 বছর পরে। ওরা এই সেক্টরে তার ফাইলটা রিজেক্ট করেছে। এখন এই ফাইলটা রিজেক্ট করার কারণে আমাকে কেন 5 বছর পরে এইচএসসি পাস করেছে এর একটা ব্যাখ্যা দিয়ে একটা লেটার দিতে হয়েছে, এক্সপ্লেনেশন লেটার দিতে হয়েছে। আর তার ফাইলটা আমাকে অ্যাপোস্টল মিনিস্ট্রি এডুকেশন করতে হয়েছে এবং তার ডকুমেন্টসগুলো আবার নতুন করে সাবমিশন করতে হয়েছে। সে আপিল করেছি, আপিলে সে জিতেছে এবং তার ভ্যাল হয়েছে। এখন এই স্টুডেন্টের স্টাডি গ্যাপ 12 বছর। আমি আগেই বলে দিয়েছি, আমাদের ডিপ্লোমাতে যেমন 10,500 রিঙ্গিত খরচ, মালয়েশিয়া এবং বাংলাদেশ টোটাল মিলিয়ে 1 বছরের এখন চলছে 11,500 রিঙ্গিত। এখন 11,500 রিঙ্গিতের যে অফারটা আমি দিয়েছি, এটা লিগ্যাল অফার, লিগ্যাল সার্ভিস অফার। এখন এই স্টুডেন্টের পাসপোর্ট করতে যে টাকা লেগেছে এটা এক্সট্রা টাকা। এই স্টুডেন্টের আপিল করতে আমাদের যে একটা সার্ভিস চার্জ তাদেরকে দিতে হয়েছে, এটা এক্সট্রা টাকা। এই স্টুডেন্ট 12 বছরের স্টাডি গ্যাপ, এই একই স্টুডেন্টের কথাই বলছি। স্টুডেন্ট 12 বছরের স্টাডি গ্যাপ, এইচএসসি পাস করেছে 13-14-তে, এসএসসি পাস করেছে সে আরও 5 বছর আগে। সেই স্টুডেন্টকে আমরা ডিপ্লোমা করিয়ে দিচ্ছি। সো এই স্টুডেন্টকে নর্মালি ভিসা দিবে না। যেহেতু নর্মাল ভিসা দিবে না, আমরা কন্ট্রাক্টে ভিসা করেছি। এই কন্ট্রাক্টে ভিসা করার জন্য যে এক্সট্রা টাকাটা পে করতে হয়, এটা অতিরিক্ত খরচ, এটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। যদি কোনো স্টুডেন্ট কোনো কারণে ভিসা অ্যাপ্রুভাল লেটার রিজেক্ট হয়, সেক্ষেত্রে ওটাও আমরা বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে ভ্যাল আবার অ্যাপ্রুভ করিয়ে থাকি। এখানে যদি কোনো খরচ হয়, সেই খরচটাও স্টুডেন্ট বহন করবে এবং এটা বেসিক খরচের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখন আর একটা প্রবলেম, এই যে 10 বছর 12 বছর আগে এই স্টুডেন্টরা পাস করেছে, ঢাকা এয়ারপোর্টে যখন সে ইমিগ্রেশন বোর্ডিং নিতে যাবে, তখন তাকে তো স্টুডেন্ট হিসেবে ট্রিট করবে না, তাকে আদম হিসেবে ট্রিট করবে। তো সেক্ষেত্রে ওই স্টুডেন্ট যদি কনফিউশনে থাকে যে আমি ইমিগ্রেশন ফেস করতে চাই না, ইমিগ্রেশন ফেস করতে আমার ভয় লাগে, বা আমার স্টাডি গ্যাপের কারণে আমি ইমিগ্রেশন ফেস করতে চাই না, আপনারা ব্যবস্থা করেন। এটা ইলিগ্যাল সাপোর্ট, নট লিগ্যাল সাপোর্ট। আমাদের সকল অফার লিগ্যাল সাপোর্ট। যখনই আপনি ইলিগ্যাল সাপোর্ট নিচ্ছেন বা আপনার কোনো প্রবলেমের এগেনস্টে সাপোর্ট নিচ্ছেন, সেই সাপোর্টের এগেনস্টে যদি কোনো খরচ হয়, ইউ হ্যাভ টু পে। সো আমার একটা স্টুডেন্ট বা একটা লোক আমাকে আমার পেজেই আজকে কমেন্ট করেছে, এগুলো আমার অনেক লাগে। আমি 20 ইয়ার্স করছি এই বিজনেস, বাট 20 ম্যান এখানে ধরা খেয়েছে এরকম রেকর্ড নেই, বা কেউ আমাকে অভিযোগ দিয়েছে রেকর্ড নেই। সঙ্গত কারণ কিন্তু অভিযোগ দিয়ে থাকে, এটা আমার গায়ে অনেক বড় বেশি করে আঘাত লাগে। কারণ আমি জানি আমি কি করছি। যেহেতু স্টুডেন্টকে বোঝানো আমার দায়িত্ব, এই যে ইএমজিএসে রিজেক্ট হলে এখানে কাজ করে দিলে এখানে অযাচিত যে খরচ হয় এটাই এক্সট্রা ফি। ভিসা অ্যাপ্রুভাল লেটারে যদি রিজেক্ট হয়, এখানেও আমরা কাজ করে ওটা অ্যাপ্রুভ করিয়ে দিচ্ছি, সেক্ষেত্রেও এক্সট্রা খরচ হলে সেটা স্টুডেন্ট বহন করবে। ভিসা যদি কন্ট্রাক্টে করতে হয়, সেটা 10 টাকা হোক, 10,000 হোক, যেটাই হোক, সেটাও এক্সট্রা খরচ, এটা আমার বেসিক খরচের সাথে সম্পৃক্ত না। কেউ যদি এয়ারপোর্টে অপলোড হয়, অপলোড হলে দুটো প্রবলেম। একটা হচ্ছে টিকিট রিইস্যু। আমি তো তাকে অলরেডি একবার টিকিট দিয়ে দিয়েছি, সেকেন্ড টাইম টিকিট তো আমি তাকে দিব না। সেকেন্ড টাইম ওই টিকিটটা আমি রিইস্যু করে দিব। আমি সর্বোচ্চ হেল্প করব, ভলান্টিয়ার সার্ভিস দিব, বাট আমার পকেট থেকে টাকা দিয়ে তো আমি তাকে হেল্প করব না। দিস ইজ প্রফেশনাল ওয়ে। আমি তাকে টিকিট রিইস্যু করে দিব, সেই রিইস্যু চার্জ বিমান কর্তৃপক্ষ যেটা ধরবে সেটা সে পে করবে। কোনো কারণে যদি তার নর্মালি অফলোড না ওঠে, তাহলে অপলোড ওঠানোর জন্য যদি আমাকে টেবিল আনার টেবিল করতে হয় বা অযাচিত পদ্ধতি অবলম্বন করতে হয়, সেখানেও যদি বাড়তি খরচ হয়, সেটা স্টুডেন্ট বহন করবে। এটা বেসিক খরচের সাথে সম্পৃক্ত না। ঠিক একই প্রবলেমের সম্মুখীন হয়েছিল আমার একটা স্টাফের ছেলে, সে এভাবেই গিয়েছেন।
সো এই পরিস্থিতিগুলো স্টুডেন্টদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি, বুঝিয়েই ফাইল নিয়ে থাকি। আমাদের এখানে আমি ব্যক্তিগতভাবে আমার কোম্পানি কোনো বিষয়ে অন্ধকারে রেখে, কোনো বিষয় না বুঝিয়ে কোনো ফাইল নেওয়ার চেষ্টা করি না। কাউকে ভুলভাল বুঝিয়ে আমরা ফাইল নেওয়ার চেষ্টা করি না। অনেকে আমাদের ভুল বুঝে থাকেন যে আপনি বলেছিলেন এত টাকা, এখন নিচ্ছেন এত রিঙ্গিত। নো, আমি যেমন ব্যাচেলর মাস্টার্স পিএইচডি অ্যাট দিস মোমেন্ট নিচ্ছি 14,300 রিঙ্গিত, বাট বাংলা টাকা আমি 3,86,000 রিঙ্গিত বলে দিচ্ছি। বাট আমি তাকে এও বলছি যে আমরা কিন্তু রিঙ্গিত নিব। আপনি যেদিন রিঙ্গিত দিবেন, ওই রিঙ্গিত যে রেট পাবেন ওই রেট অনুযায়ী আপনার টাকাটা ভাগ হয়ে যাবে। কেউ যদি অ্যাট দিস মোমেন্ট আমাকে 90,000 টাকা দেয়, আমি 90,000 টাকাও লিখি এবং পাশাপাশি ওই টাকার এগেইনস্টে 3,000 সামথিং রিঙ্গিত যদি হয়ে থাকে, রিঙ্গিতও লিখে থাকি। সো আমি দিন শেষে টাকা নিলেও ওটা রিঙ্গিত হিসেবে গ্রহণ করা হয়। এই জিনিসটাই আমরা স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি। টিকিট রিইস্যুর ব্যাপারটা যদি প্রয়োজন এসে যায়, এটা সবার ক্ষেত্রে না। এই প্রবলেমগুলো সাধারণত ব্যাচেলর এবং ডিপ্লোমা স্টুডেন্টদেরকে ফেস করতে হয়। মাস্টার্স পিএইচডি স্টুডেন্টদেরকে এই প্রবলেমগুলো ফেস করার প্রয়োজন হয় না ম্যাক্সিমাম। বাট এট দিস মোমেন্ট আমার দুটো মাস্টার্স স্টুডেন্টও রিজেক্ট হয়েছে, ভিসা রিজেক্ট হয়েছে। তাদের একটা আমি বিশেষ প্রক্রিয়ায় ভিসা করেছি, আর একটা বিশেষ প্রক্রিয়া ভিসা করতে দিয়েছি, পেয়ে যাব। সো এখানেও যে অতিরিক্ত খরচ হবে, সেই খরচটা স্টুডেন্ট বহন করবে। আমার কাজ লিগ্যালি সাপোর্ট করা, এবং প্রয়োজন ভেদে যদি কোনো স্টুডেন্টকে আমার ইলিগ্যাল পন্থায় গিয়ে তার ভিসা পাওয়ার স্বার্থে, তার ফ্ল্যাট দেওয়ার স্বার্থে, তার মালয়েশিয়া যাওয়ার স্বার্থে যদি আমার কোনো হেল্প করতে হয়, সেই রাস্তাটাও আমার জানা আছে। কিন্তু ওই রাস্তায় হাঁটতে গিয়ে যদি কোনো খরচ হয়, সেটা স্টুডেন্টকে বহন করতে হবে। আমরা শুধু স্টুডেন্ট আবেদন ফি, স্টুডেন্ট ইএমজিএস ফি, স্টুডেন্টের টিউশন ফি, এই তিনটাই মালয়েশিয়ায় গেলে মালয়েশিয়ার রিঙ্গিত, অন্য দেশে গেলে অন্য দেশের কারেন্সিতে পে করতে হয়। এখানে শুধু আমি বাংলা টাকায় শুধু টিকিট করতে পারি। সো এই সুযোগও রয়েছে, যদি কোনো স্টুডেন্ট বলে যে আমি টিকিটটা নিজে করতে চাই। আমার লেটেস্ট কয়েকটা স্টুডেন্ট গিয়েছে, ওনারা নিজেরা টিকিট করেছে। যেমন মালয় ইউনিভার্সিটি তানভীর চলে গিয়েছে নিজে টিকিট করে, আমাদের শরীফুল ইসলাম মজুমদার চলে গিয়েছে নিজে টিকিট করে, আমার মাহমুদুল হাসান ও নিজে টিকিট করেছে। সো কেউ যদি নিজে টিকিট করতে চায়, যেহেতু টিকিটের বাজার 30,000 টাকা, আমরা 30,000 টাকা নিচ্ছি না। এখন সে আমার ওখান থেকে গিয়ে যদি 25,000 টাকায় টিকিট করে, ইটস আপ টু দেম। এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। সো পেমেন্ট মেথড হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি, ইএমজিএস ফি ডিরেক্টলি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দিব, ইএমজিএস ফি ইএমজিএসকে দিব, অ্যাপ্লিকেশন এবং টিউশন ফিটা ইউনিভার্সিটির পার্ট, সো আমি ইউনিভার্সিটিকে দিব, আপনাকে দিব না, মোস্ট ওয়েলকাম। তাতে আমাদের কাজ অনেকটা কমে গেল। আমি সবাইকে বলি, আপনি যদি মালয়েশিয়ায় থাকেন বা আপনার যদি আত্মীয়স্বজন মালয়েশিয়ায় থাকে, আপনি এই পেমেন্টটা মালয়েশিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টসে দেন, এই পেমেন্টটা ইএমজিএসের অ্যাকাউন্টে দেন, আমাকে শুধু স্লিপ দিলে আমি কাজ করে দিচ্ছি। সো টিকিটের ব্যাপারটা যদি কোনো স্টুডেন্ট বলে যে আমি নিজে টিকিট করব, সো সে অ্যাপ্লিকেশন ফি মালয়েশিয়ায় দিল ইউনিভার্সিটিতে, ইএমজিএসকে দিল, সে টিউশন ফি ইউনিভার্সিটিকে দিল, সো বাংলাদেশের টিকিটও সে নিজে করলো। সো আমার সঙ্গে 0 টাকা লেনদেন না করেও সে ফুললি ট্রান্সপারেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি রেখে আমি সম্পূর্ণ জবাবদিহিতার মধ্যে থেকে একটা সার্ভিস দিতে প্রস্তুত আছি। এখন যদি কোনো স্টুডেন্ট বলে পেমেন্ট আমি দিতে পারছি না, আপনি দেন, সেক্ষেত্রেও আমি আগ বাড়িয়ে বলে থাকি, আপনি এখানে বসে থাকেন, আপনার পেমেন্টটা আমি মালয়েশিয়ায় দিচ্ছি, আপনার সামনেই ব্যাংকিং করব এবং আপনার সামনে আমার ব্যাংকিং স্লিপও দিয়ে দেই। মালয়েশিয়াতে যে পেমেন্টটা হলো, সেই পেমেন্টের স্লিপটাও আমি তার সামনেই দিয়ে থাকি। সেক্ষেত্রে তাকে বলি, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আমার এখানে বসে থাকেন। দ্যাট মিন্স লেনদেনের ক্ষেত্রে, ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমি নিজের থেকেই আমার নিজের জবাবদিহিতা করার, কথা বলে জবাবদিহিতা করার ক্যাপাবিলিটি, বোঝানোর ক্যাপাবিলিটি এতটাই দুর্বল যে আমি সেটা না করে আমি সরাসরি তাকে আমি দেখিয়ে দেই যে আমি আপনার পেমেন্টটা নিয়েছি, আপনার পেমেন্টটা আমি কলেজকে দিয়েছি এবং কলেজ আমাকে রিসিপ্ট কপি দিয়েছে, এটা আমার পেমেন্টের রসিদ, এটা কলেজের পেমেন্টের রসিদ, আমি তাকে বুঝিয়ে দিচ্ছি। সো পেমেন্ট ইস্যুতে কোনো স্টুডেন্ট আমাদের সঙ্গে 1 টাকা লেনদেন না করেও বিশ্বের যে কোনো দেশে কাজ করতে পারে, আমরা কাজ করে দিতে পারি। অনেকেই জিজ্ঞাসা করছে তাহলে আপনার বেনিফিট কী? তো ইউনিভার্সিটি আমাকে নিয়োগ দিয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য। সো আপনারা তখন আমাকে টাকা দিচ্ছেন যখন আপনি জানেন না যে কিভাবে মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন ফি দিতে হয়, যখন আপনি জানেন না কিভাবে
ইএমজিএস ফি দিতে হয়, তখনই আপনি আমার হেল্প নিচ্ছেন। তা আমি আপনার হেল্প করেও এরপরে আমি আপনার পেমেন্টটা কোথা থেকে কোথায় কিভাবে দিচ্ছি সমস্ত রসিদগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, এবং ওই পেমেন্টটা যে রিসিভ করা হয়েছে সেটাও ইএমজিএস আপনার জানিয়ে দিচ্ছে যে আমি পেমেন্ট রিসিভ করেছি। আমার মেইলে তথ্য আসছে, আমার ইএমজিএস এর সার্ভার থেকে আমি ইনফরমেশন দিচ্ছি। এখন একটা স্টুডেন্ট আমাকে কালকে বলল যে আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, তার অলরেডি ভিসা সাবমিশন করেছি, এভরিথিং ওকে, এভরিথিং ওকে, মাস্টার্সের স্টুডেন্ট, বাট তার বিহেভটা অকওয়ার্ড, ভেরি ভেরি অকওয়ার্ড বিহেভ। তো এটাও আমি শেয়ার করছি এজন্যই যে স্টুডেন্ট আমাকে বলছে যে আমার বাড়ি কক্সবাজার, আমার ভিসা সাবমিশন স্লিপে পেমেন্ট রসিদে কেন কুমিল্লার অ্যাড্রেস আসলো। আমি তাকে ব্যাখ্যা দিয়েছি, আমি আপনাদের স্বার্থে এখানেও ব্যাখ্যা দিচ্ছি যে আমি একটা মেইলে যখন ই ভিসা অ্যাপ্লিকেশন করি, একটা মেইলে 5টা ভিসা সাবমিশন করা যায়। প্রথম অ্যাপ্লিকেন্ট যিনি, ওনার পাসপোর্টের ইনফরমেশন, পাসপোর্টের স্থায়ী ঠিকানাটা আমি ওই প্রথমেই লিখে থাকি। পরবর্তী যে 4টায় আমি আবেদন করি সেখানে শুধু পাসপোর্টের নাম্বার এবং রেফারেন্স নাম্বার দিলে অটোমেটিকলি সব ইনফরমেশন চলে আসছে। সো ওখানে আর অ্যাড্রেস লেখার সুযোগ থাকে না, লিখেও না। তার মানে প্রথম আবেদনকারী যদি হয় রাজবাড়ী জেলার, পরের 4 জনের আবেদনকারী যদি একজন কক্সবাজার হয়, একজন চিটাগাং হয়, একজন নোয়াখালী হয়, বা একজন কুমিল্লা হয়, এই 4 জনের 4টা ডিস্ট্রিক্ট হলেও তাদের রসিদে ওই রাজবাড়ীর অ্যাড্রেসটা আসবে। সো উনি আমাকে বলছে আপনি আমাকে ফেক রসিদ দিয়েছেন, আপনার এই সেই অনেক কথা, অনেক অযাচিত কথা বলেছে। আমি তাকে রসিদ দিয়ে বলেছি যে আপনি এটা চাইলে এমবেসিতে তদন্ত করে দেখতে পারেন। সো আমাদের কাজে, আমি লাইভ এসে বলতে চাই, আমাদের কাজে যদি ট্রান্সপারেন্সির অভাব থাকে, যদি কোনো অনেকে আমার কাছে বলে যে ভাই বুকিং টিকিট দেন, এটা দেন সেটা দেন, নো, আমরা যে ডকুমেন্ট যখন দিব তখন সঠিক ডকুমেন্টসই দিব। কোনো কারণে আপনার আবেগে, আপনার প্রবলেম বা আপনাকে খুশি করানোর জন্য কোনো ধরনের ইনঅথেন্টিক ইনফরমেশন, ইনঅথেন্টিক তথ্য আপনাদের কাউকেই, কোনো স্টুডেন্টকে আমরা বহন করি না। প্রয়োজনে স্টুডেন্ট অনেক সময় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যেমন একটা স্টুডেন্ট আমাকে বলছে এমবেসিতে সাবমিশন হয়েছে, কবে ভিসা দিবে, কবে ভিসা দিবে? এই প্রশ্নের জবাবটা আমি দিতে পারি না। কবে ভিসা দিবে এটা দিতে পারি না, কখন ভিসা দিবে এটা দিতে পারি না, কবে আমাকে এমবেসিতে ডাকবে এটাও বলতে পারি না। বাট আমি এটা বলতে পারি যে আপনাকে এতদিনের মধ্যে ডাকতে পারে, আমার অন্যান্য কাজের অভিজ্ঞতার ভিত্তিতে। কিন্তু স্টুডেন্ট জানতে চায় যে আপনি ফিক্সড একটা ডেট দিন, এটাই হচ্ছে সমস্যা। আমরা একটা কনসালটেন্ট, আই এম নট পার্ট অফ এমবেসি, আই এম নট ডিসিশন মেকার অফ এমবেসি। আমি এমবেসির সঙ্গে কাজ করি, এমবেসি আমাকে মেইল করে এবং দিক নির্দেশনা দেয়, ওইটাই আমি আবার ফলো করি। সো এই মেইলটা 1 দিন পরে আসতে পারে, 5 দিন পরেও আসতে পারে। সো ফিক্সড একটা ডেট দেওয়াটা, কাস্টমারকে বা আমার স্টুডেন্টকে খুশি করানোর জন্য কিছু বলা, এটা এশিয়া ওভারসিজ এবং আমি আব্দুল কাদের কখনোই করি না। এতে অনেকে অসন্তুষ্ট হয়, ইটস আপ টু দেম, আই ডোন্ট কেয়ার। সো আমি এখানে একটা কথাই বলতে চাই যে আমাদের মালয়েশিয়ার কাজগুলো বেশি হয়, মালয়েশিয়ার পেমেন্ট মেথড ম্যাক্সিমাম, মালয়েশিয়ার যে খরচগুলো রিঙ্গিত হয়, সো আমরা রিঙ্গিতও বলে দেই, ওর এগেইনস্টে টাকা কী পরিমাণ হতে পারে সেটাও বলে দিচ্ছি। সো কোনো কারণে টাকা কথাটা স্টুডেন্ট মনে রাখে কিন্তু রিঙ্গিতের কথাটা ভুলে যায়। দিন শেষে আমরা রিঙ্গিত নিব, যেমন রাশিয়াতে গেলে আমরা রুবল নিব, এবং আপনি কানাডাতে গেলে আমরা ক্যাডের হিসাব দিব, এবং ওই ক্যাডটা আমার প্যাকেজটা কত টাকা করে ধরে প্যাকেজ করা হয়েছে, টিকেটের বাজেট কত করে ধরা হয়েছে, এবং ডলারটা কত টাকা হয়েছে, রিঙ্গিত কত টাকা ধরা হয়েছে, স্পষ্ট লেখা থাকে। সো এখানে কাউকে আধারে রাখার কোনো কিছু নেই, কাউকে মানে ফাঁকি দেওয়ারও কিছু নেই। স্পষ্ট ট্রান্সপারেন্সি যদি না থাকে, আমি রিকোয়েস্ট করব আমাদের এখানে যদি কেউ ফাইল দেন, আগে থেকেই লেনদেন রিলেটেড সমস্ত ইনফরমেশন জেনে নেবেন, জেনে ফাইল জমা দিবেন। ফাইল জমা দেওয়ার পরে, অ্যাপ্লিকেশন হওয়ার পরে ইএমজিএস ফি দিয়েছেন, এরপরে আপনার ভিসা ফি 126 রিঙ্গিত। আপনি অ্যাপ্লিকেশন ফি দিলেন যেটা ভিসা ফির থেকে বেশি, ইএমজিএস ফি 2627 রিঙ্গিত দিলেন, সেখানে আপনার সমস্যা হলো না, সমস্যা হয়ে গেল 126 রিঙ্গিতের ভিসা ফি। আমি যে আমার ক্রেডিট কার্ড থেকে
পেমেন্ট দিচ্ছি, সেই পেমেন্ট রসিদ দিচ্ছি, আমার ব্যাংকে যে টাকা কাটলো সেটার পেমেন্ট রসিদ দিচ্ছি, এবং এমবেসি যে তাৎক্ষণিক একটা রিসিপ্ট দিচ্ছে, ই ভিসা রিসিপ্ট দিচ্ছে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। স্টুডেন্ট আমাকে বলছে যে আমার ঠিকানা আমার পাসপোর্টে কেন আসলো না। তো এটার ব্যাখ্যা হচ্ছে এটাই যে আমরা 5টা অ্যাপ্লিকেশন একটা মেইলে করি। প্রথম যে স্টুডেন্টের জন্য ফাইল ওপেন করি, ওই স্টুডেন্টের অ্যাড্রেসটা পরবর্তী 4টা স্টুডেন্টের অ্যাড্রেসে অটোমেটিকলি চলে যায় তাদের রসিদে। এটা কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে তার পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা। সো ধন্যবাদ সবাইকে। আজকে সংক্ষেপে বলতে গেলে ক্লাস 1 থেকে পিএইচডি পর্যন্ত উইদাউট ডিপ্লোমা সকল ক্লাসের জন্য, ক্লাস 1 to 9, ও লেভেল, এ লেভেল, ফাউন্ডেশন, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এবং মাস্টার্স পিএইচডি ডিফেন্ডেবল ভিসা, স্কুল বিষয়, বাচ্চার সঙ্গে বাচ্চার মায়ের ভিসা অ্যাজ এ ডিফেন্ডেন্ট স্টুডেন্টদের ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট 6,500 রিঙ্গিত, বাংলা টাকায় যেটা আসবে ওটাই আপনাকে দিতে হবে। আর টিকিটের বাজার 30,000 টাকা। কোনো কারণে টিকিটের দাম 3,000 কমলে আপনি 3,000 কম দিবেন, অথবা আপনার কাছে যদি সোর্স থাকে আরও কমে টিকিট কাটার, আপনি 30,000 টাকা কম দিয়ে আপনি টিকিট নিজে করে নিতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। এরপরে ডিফেন্ডেন্ট ভিসা এবং স্টুডেন্ট এই পেমেন্ট দিয়ে সে মালয়েশিয়া চলে যাবে। মালয়েশিয়া গিয়ে সে ওখানে গিয়ে অবশিষ্ট যে বকেয়া পেমেন্ট রয়েছে, দ্যাট মিনস টিউশন ফি, সেটা ওখানে গিয়ে নিজ হাতে পেমেন্ট করবে। ঠিক একইভাবে আমাদের রাশিয়াতে আমরা করছি ঢাকার আবেদন শুরু থেকে একদম ভিসা হওয়া পর্যন্ত যে প্রক্রিয়াগুলো রয়েছে আমরা অনলি 80,000 টাকায় করছি। এরপরে টিকিট সে নিজে করবে, আমার মাধ্যমেই করবে, আমি করে দিব, আমার এখানে আয়াটাতে যে রেট আসবে সেই রেটই দেবে। রাশিয়া চলে গেল, ওখানে টিউশন ফি সরাসরি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে দেবে। সো আমাদের সঙ্গে শুধুমাত্র আপ টু ভিসা 80,000 টাকা লেনদেন করবে। সো একই প্রক্রিয়ায় মালয়েশিয়াতেও ঢাকা টু মালয়েশিয়া সাপোর্ট, যত ধরনের লিগ্যাল সাপোর্ট, নট ইলিগাল সাপোর্ট। ইলিগাল সাপোর্ট হতে পারে আপনার ডকুমেন্ট গরমিল আছে এটা ঠিক করে দেওয়া, এটা লিগ্যাল সাপোর্ট, বাট এটা আমাদের লিগ্যাল সাপোর্টের সাথে রিলেটেড না। এরপরে আপনি ইএমজিএসে রিজেক্ট হলে, ভিসা অ্যাপ্রুভাল লেটার রিজেক্ট হলে, এমবেসিতে রিজেক্ট হলে এবং এয়ারপোর্টে আপলোড হলে, এই 4টা প্রবলেম, 4-5টা প্রবলেমের সম্মুখীন হলে এগুলোরও সুন্দর সমাধান আমি দিতে পারবো, কিন্তু ইউ হ্যাভ টু পে এক্সট্রা। তা আমার একটা স্টুডেন্ট বলছে যে আপনি মানে ওই প্যাকেজের সঙ্গে এগুলো মিলিয়ে ফেলছে না। তো আমি তো এই 4টা প্রবলেমের সম্মুখীন তো একটা মাস্টার্সের স্টুডেন্ট হচ্ছে না, এই 4টা প্রবলেমের সম্মুখীন তো একটা রানিং স্টুডেন্ট হচ্ছে না, একটা ভালো জিপিএ পাওয়া একটা স্টুডেন্ট এই প্রবলেমের সম্মুখীন হচ্ছে না, মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট এই প্রবলেমের সম্মুখীন হচ্ছে না, যারা 25-26 সালে এইচএসসি এসএসসি পাস করছে তাদের এই প্রবলেম হচ্ছে না। একটা স্টুডেন্ট 15 বছর 10 বছর আগে এসএসসি পাস করছে, 10 বছরের মধ্যে 5 বছর রিক্সা চালিয়েছে, সেই স্টুডেন্ট এখন কাজ করার জন্যই মালয়েশিয়া যাচ্ছে, বাট নিজেকে স্টুডেন্ট নামক একটা পোশাকের আড়ালে সে মালয়েশিয়া যাচ্ছে। এটা ইমিগ্রেশন বোঝে, এমবেসি বোঝে, হাই কমিশন বোঝে যে আপনি মূলত একটা লেবার কিন্তু মালয়েশিয়া যাচ্ছেন স্টুডেন্টের পোশাকে। সো এই কারণেই আপনাকে কিছু কিছু জায়গায় প্রবলেমের সম্মুখীন হতে হয়। এই প্রবলেমের এগেইনস্টে যে সমাধানগুলো আমরা করে দেব, এটার ফি আপনাকে দিতে হবে। এখন পয়েন্ট হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট বলে যে আপনার সার্ভিস চার্জ বেশি, পাসপোর্ট আমরা দিনে দিনে সকালে জমা দিয়ে দুপুরের পরেই করে দিতে পারছি, আমরা ইএমজিএস রিজেক্ট হলে আমরা আপিল করে দিতে পারছি, অ্যাপ্রুভাল করে দিতে পারছি, ভ্যাল রিজেক্ট হয়ে গেলে পরে আমরা আপিল করে দিতে পারছি, অ্যাপ্রুভাল করে দিতে পারছি, ভিসা রিজেক্ট হলে আমরা ভিসা করে দিতে পারছি, অপলোড হয়ে গেলে আমরা অপলোড উইথড্র করে আবার ফ্ল্যাট দিতে পারছি। তো এই প্রবলেমগুলো সাধারণত ডিসকোয়ালিফাইড স্টুডেন্টদের হয়ে থাকে। তো একটা ডিসকোয়ালিফাইড স্টুডেন্টকে অবশ্যই কাফারা দিতে হবে। এই কাফারাগুলো যদি আমাদের কাছে মনে হয় যে আমাদের রেট বেশি, এগুলো আমার থেকে করতে হবে এমন না, বাইরে থেকে করে নিয়ে আসলেও হবে, আমি তাকে বেসিক সার্ভিসটা অবশ্যই দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।